মিটফোর্ড হত্যাকাণ্ডে ভীত সন্ত্রস্ত স্থানীয়রা। উত্তেজনা কমে এলেই সন্ত্রাস চাঁদাবাজি ফেরার শঙ্কা, কঠোর ব্যবস্থা না নিলে ফিরবে না স্বস্তি। জুলাইয়ে স্বৈরাচারের কোনো বাধাই মানেনি ছাত্র জনতা। স্মারকলিপি পৌঁছে যায় বঙ্গভবনের দোরগোড়ায়। একই কর্মসূচিতে জেগে ওঠে গোটা দেশ। ঢাকা উত্তর সিটির প্রসূতি সেবা কেন্দ্রে গুনতে হচ্ছে বাড়তি টাকা। চিন্তিত নিম্ন আয়ের মানুষেরা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অজুহাত কর্তৃপক্ষের। সেবা সংস্থার সমন্বয়হীনতায় ভোগান্তিতে খুলনা নগরবাসী। অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে মিলছে না সুফল, হারাচ্ছে বাসযোগ্যতা। এবং টেস্ট ওয়ানডেতে হারের পর লঙ্কায় টি-20 সিরিজ রক্ষার মিশনে টাইগাররা। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ নেপাল। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। পুরান ঢাকায় নির্মমভাবে ব্যবসায়ী হত্যার পর চাঁদাবাজি কিংবা আধিপত্য বিস্তারের ভয় থেকে এখনও বের হতে পারেনি এলাকাবাসী এবং সাধারণ ব্যবসায়ীরা। এখনও তাদের ভয় ক্যামেরার সামনে কথা বলতে। তাদের শঙ্কা, এখন আপাতত চুপ থাকলেও বর্বরোচিত এই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা কমে এলেই আবারও ফিরবে আধিপত্য প্রতিষ্ঠা আর দলীয় সন্ত্রাসের রাজত্ব। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এসব দখলবাজের মূলোৎপাটনে সরকার কার্যত ব্যবস্থা না নিলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে না। আজহার লিমন জানাবেন বিস্তারিত। পাষাণ পাথরেরও কি দুঃখ হয়? আধিপত্যের পৈশাচিকতায় উন্মত্ত বর্বর খুনির হাত ঘুরে ঘুরে যে থেতলে দিল একটা জীবন্ত মানুষের খুলি। শতাব্দীর নিষ্ঠুর এক ভিডিও চিত্র। ছুরি, রডের উপর জুপুরে আঘাত, তার উপর প্রায় বিবস্ত্র একটা নিথর দেহ। উন্মাদের মতো সেই দেহের উপর পাথর ছুঁড়ে মারা হচ্ছে পাজরে, কোমরে। শেষবারের মতো এপাশ যখন ফিরছিল, তখনও হয়তো মৃতপ্রায় ব্যবসায়ের সঙ্গে সংযোগ ছিল পৃথিবীর। এর মধ্যে আবার পাথরটি ছুঁড়ে মারা হলো মাথায়। থেতলে যাওয়া, রক্তে ভেসে যাওয়া ওই দেহের উপর উল্লাস নৃত্য। ওষুধ কিংবা চিকিৎসা সামগ্রীর এই ব্যস্ত দোকানগুলো, মিটফোর্ডের সামনে এই ব্যস্ত সড়ক এবং সড়কের উপর ফুটপাতে ফলমূলের যে হকার, অর্থাৎ অনেক ব্যবসায়ী এবং অনেক মানুষের সামনেই সন্ত্রাসীরা সেদিন একজন ব্যবসায়ীকে এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করেছে। আজও আমরা যখন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তখন তারা ভয় পাচ্ছে এবং কথা বলতে চাচ্ছে না। এবং তাদের অভিব্যক্তিতে এটাই স্পষ্ট, সেদিনের সেই বিভৎস ঘটনার ট্রমা থেকে তারা এখনও বের হতে পারেননি। হ্যাঁ, তবু বই লাগতেছে। লাস্ট দেখছি তো, অনেক বই লাগতেছে। সেই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরা একটা ভিডিওতে দেখা হয়েছে, তো ওটা আপনারা যেরকম দেখছেন ভিডিওতে সেটাই আমরা দেখছি। হ্যাঁ, এরকম তো কিছু দেখিনি। কিছু আমাদের তথ্য দিতে পারবেন, বাইকে কথা বলতে পারবেন আমাদের সাথে? হ্যাঁ, আমরা তো দোকানেই ছিলাম, আমরা তো আর ইয়েতে ছিলাম না। আপনারা কি দেখেছেন এটা? হ্যাঁ, এখানে তো সবাই দেখছে, এখানে রাস্তার মধ্যে ইয়া করা হয়েছে, মারছে। দেশের পরিস্থিতি এখনো তো এরকম ভালো হয় নাই, এটা তো আপনারা দেখতেছেন, আমরাও দেখতেছি। সবাই যা যার কাজে ব্যস্ত ছিলাম, আমরা ওইদিকে নজর দিইনি। মানুষের ভিড় তো কমছে আপনি পুলিশ আসার পরে, যে লাশ এখানে থাকতে। এর আগে ভালোই ভিড় ছিল, ভিড়ের কারণে দোকান থেকে আর এতটা দেখা যায় না ভাইয়া। এত লোকজনও ছিল। হ্যাঁ, ওই বিকাল 5টার সময় যা শুনছি আর কি, লোকালয়ের মাধ্যমেই হয়েছে এটা। মানুষ কেন প্রতিবাদ করানো হয় যে ভয়ে। এখনো ডেফিনেটলি আছে, আমার কাছেও চাইছে। বিগত আমি যদি 3-4 মাস আগে বলি, যুবদল নেতা পরিচয় আমাদের পুরান ঢাকার ওইদিকে দেবীদাসঘাট লেন, এদিক থেকে কাছেই মিটফোর্ডে ব্যবসায়িক এলাকা, আপনারা জানেন পুরোটাই। তো এখানে এখনও চাঁদাবাজি হয়। এখন জনগণ মুখ খুলতে, এখন আমি বলছি আমার ওই সাহস আছে, আমি চাঁদাবাজদের ভয় পাই না। হত্যাকাণ্ডের স্থান থেকে মাত্র 2 থেকে 5 হাত দূরের এই ফার্মেসিগুলোতে কাজ করা কর্মীদের এখনও এ নিয়ে কথা বলতে না চাওয়ার কারণও সেই ভয়। যদিও হত্যাকাণ্ডের 2 দিন পর সারা দেশে বিভৎসতার খবর ছড়িয়ে পড়লে নিয়মিতই এখন শোনা যাচ্ছে পুলিশের সাইরেন, র্যাবের টহল গাড়ির শব্দ। এজাহারের বর্ণনা গেল বুধবার 9 জুলাই তারিখে
বিকাল 5:40 দিকে এই বায়তুল ফালা জামে মসজিদ এর পাশে রজনী বোস লেনের এই সোহানা মেটাল এই দোকান থেকেই নিহত ব্যবসায়ী সোহাগকে ইট, পাথর, রড এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে 20-25 জন লোক এই ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বের করে এবং এর পরের ঘটনাগুলো ঘটে মিটফোর্ড রোডের 3 নম্বর গেট এলাকায়। প্রতিদিন দেখা হওয়া এসব ব্যবসায়ীরাও ভয়ে, কেউ বলছেন কোনোদিন কথা হয়নি, যদিও সিসিটিভিতে দিনের আলোর মতো স্পষ্ট কখন কিভাবে কারা ঘটিয়েছে এই রোমহর্ষক ঘটনা। দোকানে এখানে আপনি কি বলেন? আমার দোকানে দিক না তো ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা আছে না, ওই ক্যামেরা এই ক্যামেরা এই ক্যামেরা এদিকে বাড়ি করে দেখবেন। এই ক্যামেরাগুলো কি যে বাসার? হ্যাঁ, ওই বাড়িওয়ালার ওই দোকানের ওই দুই পুরো দোকানের ক্যামেরা আছে তো। আপনারা কি কিছু দেখছেন ওগুলো বলতে চান? না, আমরা বলতে পারবো আমরা কি দেখছি, দেখলাম যে এখানে লোকজন আসলো, গ্যাঞ্জাম হয়েছে, বাস এইটি। আমি বুধবার বাড়িতে গেছি, 5টার আগে গেছি, আজকে সকালে আসছি। আর ওনাদের ব্যবসা আমাদের লোক উঠা বসা থাকার কত না, আমাদের নতুন ব্যবসা, ওনাদের ভাঙার ব্যবসা। ওই দিনের ঘটনার ব্যাপারে আমরা আসলে তেমন কিছু জানি, আমাদের দোকানটা তো ভিতরে, এটা সম্ভবত কখন ঘটছে, আসরের পরে না মাগরিবের আগে, এটা সঠিক আমরা কইতেও পারি না, খালি হই হইলো রয়েছে শুনছি এই পর্যন্তই। ভয় ভীতি বলতে আছে, সবারই তো একটা জীবনের একটা নিরাপত্তা বা ভয়ের আছে, এমনি তো যেমন আছে, কিন্তু আমরা এতদিন ধরে চাকরি করি, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের কোনো গ্যাঞ্জাম হয় নাই। কিন্তু ঘটনার পর তো আইনশৃঙ্খলা বাহিনী থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ নিয়ে কঠোর পদক্ষেপের কথাই বলছেন। দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিতেও দেখা যাচ্ছে এই হত্যা মামলার এজাহারভুক্ত যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজনকে। তারপরও ভয় কেন জানতে চেয়েছিলাম এই অপরাধ বিশ্লেষকের কাছে। কেন ভয় সৃষ্টি করতে চায়? কারণ ভয় সৃষ্টি করতে পারলেই তার অনেক ধরনের লাভ আছে। একটি হচ্ছে রাজনৈতিক, সে পদ পদবি থেকে শুরু করে সেই লাভটি সে পায়, কিংবা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রসঙ্গে চাঁদাবাজি বা মামলাবাজি, দখল বাণিজ্যের ক্ষেত্রেও তার এই ভয়টা, তাকে কেন্দ্র করে যে ভয়টি সৃষ্টি হলো, এই ভয় থেকে সে লাভবান হয়। গণঅভ্যুত্থানের পরে রাজনীতি কিংবা সমাজে এই কোনো ধরনের ভয় অথবা সংশয়, দোদুল্যমানতা নিজেদের পরিবর্তনের প্রশ্নে, ভালোর প্রশ্নে থাকার কথা ছিল না, কিন্তু নানাভাবে সেটা জড়িয়েছে। বাস্তবতা হলো নির্মম এই হত্যাকাণ্ডে চাঁদাবাজি হয়েছে কিনা এ নিয়ে বরং বক্তব্যে ব্যস্ত দেখা যাচ্ছে পুলিশ কর্তাদের। এমন অবস্থায় আধিপত্য প্রতিষ্ঠা ও ভীতি ছড়ানোর সব ঘটনার কতটা বিচার হবে এবং গণঅভ্যুত্থান পরবর্তী এসব সন্ত্রাসের কারণে জনসাধারণের মনে সঞ্চারিত ভীতি কতটা প্রশমিত হবে, সে উত্তর যখন অনিশ্চিত, তখন পুলিশ সদর দপ্তরের হিসাব অনুসারেই চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসেই রাজধানীতে খুনের শিকার হয়েছেন অন্তত 136 জন। আজহার লিমন, এখন, ঢাকা। বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের যখন হুমকি ধামকি দিতে শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের মন্ত্রীরা, দেয়া হয় অজ্ঞাত মামলা। এমন সময়ে 13 জুলাই সারা দেশের আন্দোলনকারীদের সাহস যোগাতে 10টি নির্দেশনা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। 14 জুলাই স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা শুরু করলে দফায় দফায় পুলিশের বাধায় পড়তে হয় শিক্ষার্থীদের। সারা দেশেও পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। গত 12 দিনে বিক্ষোভ, মানববন্ধন, বাংলা ব্লকের কর্মসূচিতে ইতোমধ্যেই উত্তাল রাজপথ। 11 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে বিকেলে যে মিছিল আসে, সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। কিন্তু উল্টো এজাহারে দাঙ্গা সৃষ্টি করে পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছে শিক্ষার্থীরা উল্লেখ করে অজ্ঞাতনামা মামলা হয় শিক্ষার্থীদের বিরুদ্ধেই। আন্দোলনকারীদের হুমকি ধামকি দিতে শুরু করেছে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। 13 জুলাই তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্য, বিচারাধীন বিষয়ে সরকারের কিছু করার নেই। ছাত্রদের যে দাবি সেটা তো পূরণ হয়ে গেছে, বসার তো কোনো যৌক্তিকতা না, আমরা তো বলছি।
পরিস্থিতি যখন এমন, তখন ফেসবুক পোস্টে সারা দেশের আন্দোলনকারীদের 10টি নির্দেশনা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে সবাইকে সংগঠিত হয়ে আলাদা সমন্বয়ক কমিটি গঠন, বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখা, মাইকিং লিফলেটের মাধ্যমে গণসংযোগ, লাইব্রেরিতে প্রচার এবং অর্থ সংগ্রহে সরাসরি ক্রাউড ফান্ডিংয়ের নির্দেশনা দেন তিনি। এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা আসে পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়ার। সকল শিক্ষা প্রতিষ্ঠান গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। 14 জুলাই সকাল 11:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয় গণপদযাত্রা। এটি টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন পেরিয়ে শিক্ষা ভবন ও গুলিস্তান 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেডের বাধায় পড়ে দফায় দফায়। পরে 12 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের মাধ্যমে স্মারকলিপি পৌঁছে দেন। সারা দেশে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনে আরও সক্রিয় করারও লক্ষ্য ছিল। এক নতুন গতি সঞ্চারের মাধ্যম। ভাই, আমাদের তো একটা চিন্তা ছিল যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি কর্মসূচি দেওয়া। মাহফুজ ভাই এটা আর্গুমেন্ট জিজ্ঞেস করলেন, এটা কেন? আমি মাহফুজ ভাইকে বললাম, রাষ্ট্রের একদম সুপ্রিম যিনি, তাকেও আমরা কনসার্ন জানিয়েছি, আমরা আমাদের দাবিটা জানিয়েছিলাম, তারপর এগ্রেসিভ আন্দোলনে গিয়েছে। আবার একই সাথে আরেকটা জিনিস হতে পারে, আমরা যখন একটা 64 জেলায় এই আন্দোলনটা বিস্তৃত করতে চাই এমনিতেই, তো স্মারকলিপির প্রোগ্রাম যখন আমরা 64 জেলায় ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর করতে যাব, তখন অটোমেটিক 64 জেলায় একটা এঙ্গেজিং প্রোগ্রাম হবে। তো মাহফুজ ভাই এটা বললেন, ঠিক আছে আমরা আলাপ করছি। পরে ওনারা নিজেদের মধ্যে আলাপ করে এই সিদ্ধান্তটা অ্যাপ্রুভ হলো, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। এই স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি SM ফরহাদের নির্দেশে লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। প্রথমে আমি 48 ঘন্টা দিছিলাম, 48 ঘন্টার আলটিমেটাম। পরে ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, তুমি এটা 48 ঘন্টা না দিয়ে 72 ঘন্টা দাও। 72 ঘন্টা দিয়ে আবার আপডেট করে দিলাম। তো পরে তিনি আবার কিছুক্ষণ পর ফোন দিয়ে বললেন যে না, 72 ঘন্টা না, এটা 24 ঘন্টা করে দাও। তো এই ছিল আপনার এই স্মারকলিপি প্রস্তুতের ঘটনা। এটা আমার ওই দিন প্রায় স্মারকলিপিটা মোটামুটি একটা খসড়া রেডি করতে প্রায় রাত 3টা বেজে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নাহিদ ইসলামের সেদিনের 10 দফা নির্দেশনা এবং পরদিন সারা দেশে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি, তা আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রসূতি সেবা কেন্দ্রে বাড়তি অর্থ গুনতে হচ্ছে নাগরিকদের। 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। এতে চিন্তিত নিম্ন আয়ের সেবাগ্রহীতারা। একই সঙ্গে কমানো হচ্ছে সেবাদানকারীদের বেতন এবং রেড কার্ডের সংখ্যাও। ডিএনসিসি জানায়, প্রকল্পের মেয়াদ শেষ হয় নিজ উদ্যোগে সেবা চালু রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর জানাচ্ছেন শম্পা বিশ্বাস। বন্ধ হয়ে গিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের অর্থায়ন। ফলে এখন থেকে নাগরিকদের এই প্রকল্পের আওতাধীন সেবা কেন্দ্র থেকে সেবা নিতে হলে অর্থ খরচ করতে হবে। যেখানে আগে নামমাত্র মূল্যে সেবা নিতেন নগরবাসী, আবার রেড কার্ডধারীরা এই সেবা নিতেন বিনামূল্যে। 1 জুলাই থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের সেবা কেন্দ্র থেকে সেবা নিতে 50% অর্থ বহন করতে হচ্ছে নাগরিকদের। অর্থাৎ চিকিৎসা ব্যয় 100 টাকা হলে এর মধ্যে 50 টাকা বহন করতে হচ্ছে রোগীকে, আর বাকি 50% স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএনসিসি 25% করে বহন করছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে রেড কার্ডের সংখ্যা কমানোর। ফলে চিন্তিত সেবাগ্রহীতারা। যে কোনো সমস্যা দেখা, বাচ্চাদের অসুস্থ হয়, ঠান্ডা লাগে, আমার জ্বর আসে, তো এই সেবাগুলো এখান থেকে নেওয়া হয়। না থাকলে তো আমাদের গরিব মানুষের জন্য কষ্ট। আমাদেরকে সেবা নিতে বেশি দূরে যেতে হচ্ছে না, এলাকার মধ্যেই আমরা পাচ্ছি। না থাকলে তো তখন ধরেন যে একটা ট্রান্সপোর্ট নিতে হতো, একটা হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতো, বিভিন্ন হ্যাসেল হতো। আগে এই সেবাকেন্দ্র থেকে রেড কার্ডধারীদের সেবা এবং ওষুধ বিনামূল্যে দেওয়া হতো। প্রতি বছর গড়ে 250 থেকে 300 জন ব্যক্তির পরিবারকে রেড কার্ড সুবিধা দেওয়া হতো। এখন সেটি নামিয়ে আনা হবে অর্ধেকে। আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা গাইডলাইন দিয়েছে যে খরচটা আমরা কীভাবে বিয়ার করব। সেটা হচ্ছে 50% হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আসবে। তার মানে আমি সার্ভিসটা দিব, সার্ভিসের বিনিময়ে আমি আপনার কাছ থেকে কিছু খরচ নিব। এর আগে বিভিন্ন রাজনৈতিক কারণে রেড কার্ডগুলোর অনেক মিসইউজ হতো। রেড কার্ডের যারা পাওয়ার যোগ্য না
তারাও রেড কার্ডটা পেয়ে গিয়েছিল। তো আমরা রিভিউ করলে আমাদের একটা রাফ এস্টিমেশন হচ্ছে 50% রেড কার্ড এমনিতে ইনভ্যালিড হয়ে যাবে। এদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসের অর্থায়ন বন্ধ হওয়ায় জনবল কাটছাট না হলেও কমানো হবে সেবাদানকারীদের বেতন, তাই চিন্তায় সেবাদানকারী কর্মীরাও। এটা চলে গেলে একটা বিশাল পরিমাণ জনসংখ্যা যারা সেবা বঞ্চিত হয়ে যাবে। এখানে শুধুমাত্র যে মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলির লোকজন আসে এমন না, অনেক ভালো মানুষরা আমাদের এখানে সেবা নিতে আসে, কারণ আমাদের সেবার মান ভালো দেখে তারা অল্প টাকা এখানে নিতে আসে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট 1998 সাল থেকে ঢাকা উত্তর সিটির নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে আসছে। এই প্রকল্পের অর্থের মূল যোগানদাতা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। গত 30 জুন এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, ফলে 1 জুলাই থেকে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি নিজ উদ্যোগে পরিচালনা শুরু করে ডিএনসিসি। তবে কতদিন এই প্রকল্প নিজ উদ্যোগে চালাবে ডিএনসিসি, এ বিষয়ে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আশা প্রকাশ করেন 1 বছরের মধ্যে এই প্রকল্পে আবারও অর্থায়ন শুরু করবে এডিবি। এডিবি একটা সময়ের জন্য তারা এই ফান্ডিংটা বন্ধ করেছে। আমরা আশা করছি যে 9 মাস থেকে হয়তো 1 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে তারা আবার এটাকে পুনরায় অর্থায়ন করবে। এই 1 বছর আমাদেরকে নিজস্ব ব্যবস্থায় এই স্বাস্থ্য ব্যবস্থাটা চালাতে হবে। 25 বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার বিভাগের আওতায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে ডিএনসিসিতে পরিচালিত হয়ে আসছিল নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রগুলো। প্রকল্পটির আওতায় 21টি ওয়ার্ডে 6টি নগর মাতৃসদন, 30টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং 60টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের জন্য বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হতো। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। খুলনার নিরালা আবাসিক এলাকায় বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতার কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। একদিকে অপরিকল্পিত সড়ক নির্মাণের কাজ, অন্যদিকে ড্রেন পুনর্নির্মাণ প্রকল্প। এগুলোর সাথে আবার যুক্ত হয়েছে ওয়াসার সুয়ারেজ প্রকল্প। অপরিকল্পিতভাবে এসব কাজ করার কারণে নগরের সবচেয়ে পুরনো আবাসিক এলাকা এখন হুমকির মুখে। আর জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনা নিরালা আবাসিক এলাকা নগরীর সবথেকে পুরানো ও অভিজাত আবাসিক এলাকার রূপ এখন বদলে যাচ্ছে। চলছে সড়ক ও ড্রেন সংস্কারের কাজ। তবে এই উন্নয়ন প্রকল্পগুলোই এখন দুর্ভোগের কারণ নিরালাবাসীর কাছে। নিরালা আবাসিক এলাকায় সড়কের কাজ করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। কেডিএর নির্মাণাধীন নিরালা 1 নম্বর সড়কটি প্রায় 3 ফুট উঁচু করা হচ্ছে। এতে আবাসিকের প্রতিটি বাড়ির নিচতলা থেকে 3 থেকে 3.5 ফুট উঁচু হচ্ছে সড়কটি। এদিকে আবার এর সঙ্গে সংযুক্ত কেসিসির 20টি সংযোগ সড়ক ও অন্যান্য সড়ক নির্মাণ হচ্ছে আগের মতো নিচু করেই। বাসিন্দারা বলছেন, এমন অপরিকল্পিত কাজে বৃষ্টি হলেই প্রতিটি বাসাবাড়ির নিচতলা সহজেই তলিয়ে যেতে পারে পানিতে। এদিকে ড্রেন পুনর্নির্মাণের কাজ করছে খুলনা সিটি কর্পোরেশন। সেখানেও একই অবস্থা। ওয়াসার ম্যানহোলগুলো এক এক সড়কে এক এক রকম। 1 নম্বর সড়কের মাঝে ওয়াসার ম্যানহোল তৈরি করা হয়েছে। বর্তমান সড়ক থেকে প্রায় 3 ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে এই ম্যানহোলগুলো। বিশ্ব রোডের সাথে বা 0 পয়েন্টের থেকে যে লাইনটা টেনে আসতেছে এবং এই যে বড় ইয়েগুলো বানাইছে, এটা আবাসিক এলাকার পরে একটা ব্যাপক প্রভাব ফেলবে। প্রত্যেকটা বাড়ির নিচতলা মাটির নিচে আসলে নেমে যেতে হবে। বর্ষা মৌসুমে হোক, অন্য যখন পানি বেশি হয় তখন প্রত্যেকটা বাড়ির নিচতলা মাটির নিচে আমরা ক্ষতিগ্রস্ত হবে সবাই। রাস্তার দুপাশের বাড়িগুলো একতলা পুরোটা ড্যামেজ হয়ে যাবে এবং এটা গোডাউন হিসাবে পরিচিত হবে। নিরালা আবাসিক এলাকার ভিতরে 29টি বড় আর 19টি ছোট সড়ক রয়েছে। ইতিমধ্যেই কিছু সড়ক পুনর্নির্মাণ করেছে কেসিসি। এছাড়া কিছু সড়কের কাজ চলছে। তবে সব সড়কই আগের মাপে অথবা কিছুটা উঁচু হচ্ছে, কিন্তু সেগুলো কোনোভাবেই কেডিএর সড়কের সমান হচ্ছে না। কেডিএর প্রধান সড়কের কাজ শেষ হলে সংযোগ সড়কগুলোতে ওঠানামা যেমন সমস্যা হবে, তেমনটি পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে বর্ষাকালে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এদিকে আবাসিক এলাকার ভিতর দিয়ে মহাসড়কের সঙ্গে সংযোগ হওয়ায় আবাসিক এলাকার রূপ হারাবে নিরালা। 4 লেন দৈর্ঘ্যের সড়কটির নির্মাণ শেষ হলে ওই সড়ক দিয়েই খুলনা মংলা মহাসড়কের যানবাহনগুলো প্রবেশ করবে শহরে। ব্যস্ত সড়কে সারাদিনই ভারী যানবাহন চলাচল করবে। সড়কের চাপ অনুযায়ী নিরালা মোড়টি সম্প্রসারণ এবং নতুন পরিকল্পনা অনুযায়ী তৈরি না করলে ওই এলাকায় যানজট বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই রোডটা যাওয়ার কথা ছিল নিরালার বাইরে দিয়ে, এখন এই রোডটা ভিতর দিয়ে নেওয়াতে আমাদের অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এই রাস্তার 1 নম্বর রাস্তার পাশে এই রাস্তার হাইট যে পরিমাণ হচ্ছে, এই হাইট যদি হয় তাহলে এই প্রথমত 1 নম্বর রোডের আশেপাশে যত বাড়িঘর আছে নিচতলা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়ক সহ লিংক রোড নির্মাণ প্রকল্পের আওতায় খুলনায় নতুন 3টি সড়ক নির্মাণ হচ্ছে। প্রায় 717 কোটি টাকার এই প্রকল্পের প্রথম সড়কটি নিরালা মোড় থেকে 1 নম্বর সড়ক হয়ে দিঘির পাশ দিয়ে সিটি বাইপাস সড়কে গিয়ে মিশবে। প্রায় 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি 60 ফুট চওড়া এবং 4 লেন হবে। নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় 80 কোটি টাকা। এছাড়া 2024 সালের 29শে মে সড়ক নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজ শেষ করার কথা চলতি ডিসেম্বরের মধ্যে। এছাড়া রূপসা সেতু অ্যাপ্রোচ সড়কের অংশ থেকে সড়কের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নিরালা প্রধান সড়কের কাজ হবে। সড়কের 2 পাশে ড্রেন ও ফুটপাত থাকবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রকল্পটি 3 লিঙ্ক প্রজেক্ট নামে পরিচিত, এই প্রজেক্টে যে কাজটা এখন হচ্ছে এটা কিন্তু 2018 সালে আমাদের যে মহাপরিকল্পনা বা 14 সালে যে মহাপরিকল্পনা যেটা পরবর্তীতে গেজেট হয়েছে সেটার মধ্যেই নিরালার 1 নম্বর রোড থেকে সিটি বাইপাস পর্যন্ত একটা লিঙ্ক রোড মহাপরিকল্পনা যেটা সরকার অনুমোদিত মাস্টার প্ল্যানের মধ্যে ছিল, সেইটারই 3টা রাস্তা নিয়ে আমরা একটা প্রকল্প অনুমোদন হয় 2018 সালে। সেই প্রকল্পেরই কাজ চলমান আছে। নিরালা আবাসিকে প্রায় 10,000 মানুষের বসবাস রয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। 24-এর ভয়াবহ বন্যার 1 বছর না পেরোতেই নোয়াখালীতে আবারও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একই সাথে রয়েছে বন্যার আশঙ্কা। সামান্য বৃষ্টিতেই নোয়াখালীতে জলাবদ্ধতা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। স্থানীয়রা বলছেন টেকসই পরিকল্পনার অভাবে এই সমস্যা আরও দীর্ঘতর হতে পারে। আরও জানাচ্ছেন নাসিম শুভ। নোয়াখালীতে 2024 সালের বন্যায় সরকারি হিসাব মতে প্রায় 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে এই বিপুল পরিমাণ ক্ষতি পুষিয়ে না উঠতেই গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা বাড়তে থাকায় তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। জলাবদ্ধতায় ফসলের ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ খাতেও। বছর না পেরোতেই আবারও ক্ষতির মুখে পড়ে সবকিছু হারিয়েছেন অনেকেই। মাছের ফসলগুলা বাসি ভেনু হইতে বড় মাছ হইতে সব ধরনের মাছগুলা আমাদের বিলীন হয়ে গেছে, চলে গেছে। বীজতলা মনে করেন যে রান্নি করছে ওগুলো শেষ, জমিনও শেষ। বছর না পেরোতেই আবারও বন্যার আশঙ্কার জন্য স্থানীয়রা দাবি করছেন কোম্পানীগঞ্জ উপজেলার বাঁধসহ পরিকল্পনা ও সদিচ্ছার অভাবকে। তাদের দাবি দ্রুতই বাঁধের পরিকল্পিত সমাধান হলে জলাবদ্ধতা সহ ভাঙনের সমাধান হবে। এইভাবে এই একটু বৃষ্টি হলেই হাঁটুর উপরে পানি, স্বাভাবিক জনজীবনে যে কত দুর্ভোগ। পানি ওঠার মেন কারণ হচ্ছে আশেপাশে এই ফজেটগুলোর কারণে বাড়ির পানিগুলো যেতে পারে না। খালুরা বান্ধিয়ে লাইছে, বান্ধি দোকানপাট করছে, কেউ ফজেট করে ফেলাইছে। এই যে ফজেটে আগো দেশটা শেষ। সীমাবদ্ধতার কথা স্বীকার করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন জেলা প্রশাসক। অনেক জায়গায় দেখা গেছে যে ড্রেনই নেই, অনেক জায়গায় দেখা গেছে যে রাস্তা থেকে ড্রেন উঠেছে, ফলে জলাবদ্ধতা একটি অন্যতম সমস্যায় পরিণত হয়েছে এই পৌরসভার বাসিন্দাদের জন্য। এই খালগুলো খনন করা হলে আমার মনে হয় স্থায়ীভাবে সমাধান আসবে জলাবদ্ধতার। জলাবদ্ধতার সমস্যায় ত্রাণ নয় বরং স্থায়ী সমাধান চান নোয়াখালীর স্থানীয়রা, যাতে প্রতি বছর এই বিপুল পরিমাণ ক্ষতি রোধ করা যায়। এখন নোয়াখালী। জামালপুরে বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। তবে 2 দিনের ব্যবধানে কমেছে কাঁচামরিচ ও আলুর দাম। এ নিয়ে আরও জানাতে জামালপুর ফেরিঘাট পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, আলুর দাম কত কমলো এবং অন্যান্য সবজির দরদাম জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রে জামালপুরে বৃষ্টির কারণে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বাড়লো, কমেছে আলু এবং কাঁচামরিচের। আজকে কাঁচামরিচ কিন্তু এখানে পাইকারি বিক্রি, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা পর্যন্ত। গতকালকেও আমরা এখানে দেখেছি 200 থেকে 220 টাকা তাও কাঁচামরিচ এখানে বিক্রি হয়েছে। আর আলুর দাম যদি বলি, আজকে আলু বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা কেজি।
পাইকারি দর সেটি খুচরা বাজারে গিয়ে 20 থেকে 22 টাকা সপ্তাহের ব্যবধানে আলুতে 3 থেকে 4 টাকা পর্যন্ত কমেছে এই ফেরিঘাট পাইকারি সবজির হাট। আর অন্যান্য সবজির দাম যদি তাহলে বলি, যেহেতু জামালপুরের চরাঞ্চল বিস্তৃত যে চরাঞ্চল, সেই চরাঞ্চলের উৎপাদিত সবজিগুলো এই হাটে প্রতিদিন সকাল থেকে পাইকারি বিক্রি হয়ে থাকে। অর্থাৎ আজকে যদি আমি সবজির দাম বলি তাহলে পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। অর্থাৎ গত এক সপ্তাহ আগে সে পেঁপে 10 থেকে 15 টাকা বিক্রি হচ্ছে। বেগুন 40 টাকা কেজি করে, করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি করে, অর্থাৎ পটল বিক্রি 40 টাকা। এই সবজিগুলো কিন্তু গত এক সপ্তাহ আগেও কিন্তু 25 থেকে 30 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। সেটি কিন্তু অর্থাৎ এই বৃষ্টির কারণে খেতে ফসল সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে দামগুলো হু হু করে কিন্তু বাড়ছে। এই সবজি মানে আরো কয়েকদিন একটি সম্ভাবনা রয়েছে। আর যদি আজকে পেঁয়াজের কথা বলি তো পেঁয়াজ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কিন্তু রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, কিন্তু আদা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। অর্থাৎ এই যে সবজি দামগুলো এগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে, কিন্তু কাঁচা সব ধরনের সবজির দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। আমরা দেখেছি ইতিমধ্যে বাজারে কিন্তু নতুন করে কিন্তু শীতকালীন সবজি যে মূলা, সেটাও কিন্তু আজকে আমরা হাটে দেখছি। পাশাপাশি কাঁকরোল, ধনিয়া পাতা, সেগুলো কিন্তু এই হাটে আসতে শুরু করছে নতুন করে। কাঁচকলাও আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আবার যদি মিষ্টি লাউ বলি তাহলে প্রতি পিস মিষ্টি লাউ হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি করে। মিষ্টি লাউ বিক্রি হচ্ছে ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি করে। এই যে সবকিছুর দাম কিন্তু বাড়ছে, আর এটি খুচরা বাজারে কিন্তু একটা প্রভাব থেকে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে এই দাম যদি বাড়তে থাকে তাহলে মার্কেট ক্রয় ক্ষমতার মধ্যে চলবে। আরেকটি বিষয় বলা যায়, হচ্ছে যে সকল ভোক্তা রয়েছে তারা বলছে বাজারে কিন্তু নিয়মিত একটি বাজার মনিটরিং তদারকি করা যাচ্ছে। যেহেতু দাম বৃষ্টিজনিত একটি প্রভাব থেকে ব্যবসার একটু দাম বাড়িয়ে দিচ্ছে, সেটির একটি প্রভাব কিন্তু পড়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা হচ্ছে এই দাম যদি নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলবে। এই ছিল জামালপুর থেকে আমাদের পাইকারি সবচেয়ে দরদাম রাত্রি। জামালপুরের পাইকারি সবজি বাজার থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। সরবরাহ কমায় চাহিদা বেড়ে যাওয়ায় নওগাঁয় বেড়েছে মুরগির দাম। সব ধরনের মুরগির দাম কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। নওগাঁর পৌর মুরগি বাজার থেকে বিশ্ব বিস্তারিত আরও জানাতে আব্বাস আলী যুক্ত হচ্ছেন। আব্বাস, ব্রয়লার মুরগির দাম কত কেজিতে বাড়লো জানাবেন, বর্তমান দাম কত? শাপিন গত 1 মাস থেকেই মুরগির দাম বাড়তে শুরু করেছে। অর্থাৎ বাজারে সরবরাহ এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণেই বলা যায় যে মুরগির দাম বেড়েছে। মুরগির দামের কথা যদি বলি যে এখানে ব্রয়লার মুরগি গত 1 মাসের ব্যবধানে বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। অর্থাৎ এই দাম বাড়ার পর এখন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা পর্যন্ত। এছাড়া অন্য যে মুরগিগুলো রয়েছে BB3 220 থেকে 250 টাকা কেজি, পাকিস্তান 250 থেকে 270 টাকা কেজি, সোনালী জাতের মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা কেজি, এবং দেশীয় যেসব মুরগি রয়েছে সেগুলো 500 টাকার উপর বিক্রি হচ্ছে। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যেসব খামার রয়েছে খামার থেকে মুরগির সরবরাহ বাজারে কম হচ্ছে, আর ক্রেতাদের কাছে বেশ চাহিদা রয়েছে। এই কারণে বলা যায় যে মুরগির দাম বেশি হচ্ছে। আর এই নওগাঁ পৌর পাইকারি বাজারে আমি দেখেছি যে অধিকাংশ যেসব মুরগির দোকান রয়েছে সেগুলো ফাঁকা পড়ে রয়েছে। অর্থাৎ এই দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণ মুরগি আসলে না পাওয়ার কারণে এইসব দোকানগুলো এখনো ফাঁকা পড়ে রয়েছে। আর এই নওগাঁ পৌর পাইকারি বাজারে বিশেষ করে দিনাজপুর, রংপুর, জয়পুরহাট এবং লালমনির হাট থেকেই যারা খামারি রয়েছেন তারা সেই ভোরে এই বাজারে মুরগি দিয়ে যান, এবং সারাদিন বিক্রির পর যারা এখানকার খুচরা ব্যবসায়ী রয়েছে লাভ রাখার পর তারা সেই মুরগির দাম পরিশোধ করেন বলে আমরা জেনেছি। আর ব্যবসায়ীরা বলছেন যে মুরগির উৎপাদন কম হচ্ছে এই কারণে যে বিভিন্ন রোগবালাই এবং প্রচণ্ড গরমের কারণে খামারে মুরগি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে তারা বলছেন যে খামারে মুরগির উৎপাদন কম হচ্ছে, এবং এই উৎপাদন কম হওয়ার কারণে বাজারে পর্যাপ্ত পরিমাণ তারা সরবরাহ করছে না। আর এই কারণেই বলা যায় যে বাজারে সরবরাহ কম থাকার কারণে বেড়েছে মুরগির দাম। তো এই ছিল আমার কাছে মুরগির দরদাম নিয়ে সব শেষ। নওগাঁ থেকে শকুন আব্বাস আলী জানাচ্ছিলেন মুরগির বাজার নিয়ে। বিশ্ববাজারে দেশীয় পণ্য ছড়িয়ে দিতে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ারে যোগ দিয়ে নজর কাড়ল বাংলাদেশ। 10টির বেশি দেশ মেলায় এসেছে, আর মেলায় অংশ নেয় বাংলাদেশি 4টি শিল্প প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত থাকছে শাহরিয়ার তারিকের প্রতিবেদনে।
স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ছাদের নিচে জড়ো হয়েছিল দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ারের ৩৬তম আসর এটি। চলতি বছর এ মেলায় অংশ নেয় ১০টির বেশি দেশ। বাংলাদেশের অংশগ্রহণ এতে দ্বিতীয়বার। উপস্থিত ব্যবসায়ী, বিনিয়োগকারী ও দর্শনার্থীদের মাঝে দেশীয় ৪টি শিল্প প্রতিষ্ঠান প্রদর্শনীতে তুলে ধরে নিজ নিজ পণ্য। বাংলাদেশের রপ্তানি শিল্পে শীর্ষে থাকা তৈরি পোশাকের পাশাপাশি পসরা বসেছিল আরও নানা ধরনের পণ্যের। বিশ্ববাজারে বাণিজ্যিক সম্ভাবনার দ্বার সম্প্রসারণ ছিল বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য। বাংলাদেশের নবম শীর্ষ বিনিয়োগকারী দেশ মালয়েশিয়ার বাজার ধরার পাশাপাশি অন্যান্য দেশেও রপ্তানি লক্ষ্য। আন্তর্জাতিক অঙ্গনে তাই বাংলাদেশি পণ্যের প্রচার ও সম্ভাবনার বিকাশে এমন মেলা গুরুত্বপূর্ণ মত মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারের। দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি পণ্য জনপ্রিয় করার জন্য, পরিচিত করানোর জন্য যে কোনো সহযোগিতা আমরা প্রদান করব। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশি পণ্য স্বাগতিক দেশ মালয়েশিয়ার মানুষের কাছে আরো পরিচিতি পাবে, এই প্রত্যাশা থাকলে। ৩ দিনের মেলার শেষ দিন শনিবার বাংলাদেশি স্টল পরিদর্শন করেন হাই কমিশনার। এ সময় বিদেশি ব্যবসায়ীদের কাছে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের নানা সম্ভাবনাময় দিক তুলে ধরেন তিনি। বাংলাদেশি পণ্য নিয়ে আগ্রহী ছিলেন দর্শনার্থীরাও। মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশি পণ্য, সম্ভাবনাময় পণ্য, বিশেষ করে মেশিনারিজ এবং প্লাস্টিক পণ্য যেগুলো আছে সেগুলো তুলে ধরার ক্ষেত্রে বিদেশিদের কাছে, পটেনশিয়াল ইম্পোর্টারদের কাছে এটি একটি বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় $300 কোটি। তবে রপ্তানির তুলনায় বাংলাদেশের আমদানি প্রায় 10 গুণ বেশি। নুজহাত কামাল, এখন বিশ্ব। ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র ও মেক্সিকোর পণ্যে ৩০% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এই দুই বাণিজ্য অংশীদার যদি পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় তাহলে এদের পণ্যে আরও কয়েক গুণ আমদানি শুল্ক আরোপ করা হবে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইইউর পক্ষ থেকে জানানো হয় ১ আগস্টের আগে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই শুল্ক দ্বন্দ্ব সমাধানের প্রত্যাশা করছেন তারা। যদিও শুক্রবার ইইউ প্রধানকে পাঠানো চিঠিতে মন্তব্য করেন, বহুদিনের অংশীজন হওয়া সত্ত্বেও ইউরোপের সঙ্গে বাণিজ্য করে সম্পূরক কোনো সুবিধা পাচ্ছে না যুক্তরাষ্ট্র। মেক্সিকো, ইইউ জোটভুক্ত দেশ ছাড়াও চলতি সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যে ৩০% আমদানি শুল্ক চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা কার্যকর হতে পারে ১ আগস্ট থেকে। শনিবার ইসরায়েলি হামলায় গাজায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রাফার দক্ষিণাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে অন্তত ৩৪ জনের। এ নিয়ে গেল ৬ সপ্তাহে ত্রাণ শিবিরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়ালো। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগে থেকে কোনো ধরনের সতর্কতা ছাড়াই এদিন ত্রাণ শিবিরে গুলি চালায় ইসরায়েলি সেনারা। শনিবার যে ত্রাণ কেন্দ্রে হামলা হয়েছে তার তত্ত্বাবধানে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। শুক্রবার জাতিসংঘ একটি প্রতিবেদনে দাবি করে, গেল মে থেকে যেসব সহায়তা কেন্দ্রে IDF হামলা করেছে তার অধিকাংশই GHF পরিচালিত। বিতর্কিত এই সংস্থার সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে এরই মধ্যে আপত্তি জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ত্রাণ কেন্দ্র ছাড়াও শনিবার হামলা হয়েছে গাজার তুফা, জাবালিয়া, বেইত হানুন সহ উত্তরের বেশ কয়েকটি অঞ্চলে। শেষ করব এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মিটফোর্ড হত্যাকাণ্ডে ভীত সন্ত্রস্ত স্থানীয়রা, উত্তেজনা কমে এলেই সন্ত্রাস চাঁদাবাজি ফেরার শঙ্কা, কঠোর ব্যবস্থা না নিলে ফিরবে না স্বস্তি।
জুলাইয়ে স্বৈরাচারের কোনো বাধাই মানেনি ছাত্র জনতা। স্মারকলিপি পৌঁছে যায় বঙ্গভবনের দোরগোড়ায়। একই কর্মসূচিতে জেগে ওঠে গোটা দেশ। ঢাকা উত্তর সিটির প্রসূতি সেবা কেন্দ্রে গুনতে হচ্ছে বাড়তি টাকা। চিন্তিত নিম্ন আয়ের মানুষেরা, প্রকল্প মেয়াদ শেষ হওয়ার অজুহাত কর্তৃপক্ষের। সেবা সংস্থার সমন্বয়হীনতায় ভোগান্তিতে খুলনা নগরবাসী। অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে মিলছে না সুফল, হারাচ্ছে বাসযোগ্যতা। এবং টেস্ট ওয়ানডেতে হারের পর লঙ্কায় টি-20 সিরিজ রক্ষার মিশনে টাইগাররা। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ নেপাল। এ ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।